পেহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাত ভারতের, ভারত পাক সীমান্তে নজর। আর 2024-এর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বারংবার প্রতি মাস একের পর এক ঘটনা সামনে এসেছিল। তার কারণ বাংলাদেশে শেখ হাসিনা দেশ ছাড়ার পর, আওয়ামী লীগের সরকারের পতন ঘটার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূসের নেতৃত্বে কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সমান তালে হয়েছে অনুপ্রবেশ। আমরা দেখেছি বাংলার বিভিন্ন সীমান্ত, উত্তর 24 পরগনার পেট্রাপোল বা ঘোজাডাঙ্গা, নদিয়ার গেদে থেকে শুরু করে শিলিগুড়ির সীমান্ত, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বারংবার মালদার মহদীপুর হোক বা বিভিন্ন প্রান্ত, অনুপ্রবেশের ঘটনা। জাল পাসপোর্ট, নথি জাল করে দালালদের মারফত টাকার বিনিময়ে অনুপ্রবেশ। এই ঘটনা যখন বারবার সামনে এসছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর নজরদারি, পুলিশের তৎপরতা বিভিন্ন জায়গায়, সেই খাগড়াগড় কাণ্ড থেকে যদি আমরা ধরি পরপর বহু ক্ষেত্রে জঙ্গি যোগ, অনুপ্রবেশকারী। এরই মাঝে আজ 4:14 করে আপনারা জানাবো আরও এক খবর। এ বাংলার বুকে মুর্শিদাবাদে 4 বছর এক বাংলাদেশি, সে ইমাম হয়ে, মাদ্রাসার শিক্ষক হয়ে দীর্ঘদিন ধরে থেকেছে, কাজ চালিয়েছে, আর আজ গ্রেফতার হয়েছে কুচবিহারের মেখলিগঞ্জ থেকে গ্রেফতার এক বাংলাদেশি, যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় মসজিদের ইমাম, মাদ্রাসার ধর্মীয় শিক্ষাগুরু হিসেবে কাজ করেছে 4 বছর ধরে। অনুপ্রবেশ নিয়ে যখন আশঙ্কা, উদ্বেগ, আতঙ্ক কাজ করে, যখন অনুপ্রবেশকারীরা এসে নাশকতার কাজ, সন্ত্রাসবাদী কাজকর্ম থেকে শুরু করে বহু অসামাজিক কার্যকর্মের মদত দেয়, তখন এই ঘটনা অত্যন্ত উদ্বেগে। 4:14 করে আপনাদের বিস্তারিত জানাবো। কুচবিহারের বিভিন্ন সীমান্তে যখন টানা নজরদারি চলে এবং বাংলার একেবারে উত্তর প্রান্তের এই কুচবিহারের মেখলিগঞ্জ থেকে এই ব্যক্তিকে গ্রেফতারের পর যে খবর পাওয়া যাচ্ছে, কুচবিহার থেকে গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। গত 4 বছর আগেই এ বাংলায় তার প্রবেশ, 4 বছর ধরে ছিল। কি নাম তার, বিস্তারিত কি তথ্য পাওয়া যাচ্ছে, কি নথি এখনো পর্যন্ত এসছে, সরাসরি চলে যাই প্রথমেই কুচবিহারে মেখলিগঞ্জের এই ঘটনায়। শশীকেশ আমাদের প্রতিনিধি রয়েছেন কুচবিহার থেকে। শশীকেশ, এখনো পর্যন্ত ধৃত ব্যক্তির নাম, পরিচয়, তার তথ্য, এখনো পর্যন্ত তাকে গ্রেফতারির পর কি নথি সামনে এসছে তদন্তকারীদের? একেবারে দেখো অভিক, তোমাকে বলবো প্রথমেই যে মেখলিগঞ্জ সীমান্তের যে অর্জুন বিএসএফ ক্যাম্প রয়েছে, সেই সীমান্ত থেকেই কিন্তু এই যে বাংলাদেশি, সে যখন বাংলাদেশে ঢুকবার একটা চেষ্টা করছিল, সেই সময় কিন্তু সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ তাদেরকে কিন্তু প্রথমে আটক করে। এরপরেই যেটা জানা যায়, ওকে কিন্তু মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে যেটা পরিষ্কারভাবে তোমাকে বলবো যে বিষয়ে তথ্য মূলত উঠে এসেছে, এই যে ব্যক্তি, যার নাম সেলিম আনসারি, সে গত 4 বছর ধরে মুর্শিদাবাদে থাকতো। শুধু তাই নয়, মুর্শিদাবাদে থাকার পাশাপাশি সে টেলারিংয়ের কাজ করতো, একটি মাদ্রাসায় সে ইমাম ছিল, ও পাশাপাশি সে ইমাম ভাতাও নাকি পেত রাজ্য সরকারের থেকে। এই যে তথ্যগুলো উঠে আসছে, তাতে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি উঠেছে যে 4 বছর আগে এই যে ব্যক্তি, সে কীভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো, পাশাপাশি 4 বছর ধরে যখন মুর্শিদাবাদে সে ছিল, তাহলে কারো নজরে কেন এলো না। পাশাপাশি আরেকটা বিষয়, এই যে দালালের মাধ্যমে যে সে ভারতীয় যে পেন কার্ড, আধার কার্ড থেকে শুরু করে যে বিভিন্ন নথিগুলো সেগুলো তৈরি করলো, সেই সমস্ত বিষয়গুলো কীভাবে তৈরি করলো বা কি উদ্দেশ্যে সে 4 বছর ধরে মুর্শিদাবাদে ছিল, সে কি করার জন্য এখানে ছিল, যেহেতু টেলারিংয়ের কাজের পাশাপাশি মাদ্রাসায় থাকতো, মাদ্রাসায় ইমামের কাজ করতো, এই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে বিএসএফের পাশাপাশি পুলিশও কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ব্যক্তি গ্রেপ্তারের পর কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই ধরনের আরও কতজন অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, এখনও পর্যন্ত বাংলাদেশের যে থেকে প্রবেশ করে ভারতের এই যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে রয়েছে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু থাকছে। সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি উঠে এসেছে। তার পাশাপাশি এই যে ব্যক্তি, তার সঙ্গে আর কারা যোগ রয়েছে, আরও কেউ রয়েছে কিনা, সেই সমস্ত বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে বিএসএফের পাশাপাশি পুলিশ। তবে এই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে সেলিম আনসারি নাম ভারিয়ে অন্য নাম, নথিতে কি তথ্য, সঙ্গে থাকো শশীকেশ। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 1 দিন 2 দিন 3 দিন বা 1 2 3 4 মাস নয়, গত 4 বছর ধরে সে বাংলার বুকে নথি বানিয়ে, জাল ভুয়ো নথি বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কখনো ইমাম মসজিদের, কখনো মাদ্রাসার ধর্মীয় শিক্ষা গুরু এই সেলিম আনসারি, তার সম্পর্কে আর কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধৃত, কিন্তু
দীর্ঘদিন ধরে কিভাবে থাকলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়, কি খবর? সরাসরি মুর্শিদাবাদে চলে যাই। সুভাষিস সাইদ রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস, ইতিমধ্যেই এই সেলিম আনসারি যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে তার মা বলছেন যে ও তো বিহারের বাসিন্দা, কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য এসছে মুর্শিদাবাদ জেলায় 4 বছর থাকা এই সেলিম আদতে বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই সেলিম সম্পর্কে এখনো পর্যন্ত বিভিন্ন এন্ড থেকে কি কি খবর সামনে আসছে সাইদ? অভিক, আপাতত যেটুকু জানা গেছে, তুমি ওর মায়ের সঙ্গে যদি কথা বলো এবং মায়ের ভাষা যদি তুমি বোঝার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে বাংলা ভাষা বলছেন না। সম্ভবত উনি, পুলিশও সেটা অনুমান করছেন, সেটা হচ্ছে আদতে কিন্তু রোহিঙ্গা। এই রোহিঙ্গাবাসী তিনি কোনোভাবে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তার আগে করেছে কি, এই সেলিমও কিন্তু ছিল রোহিঙ্গা, এবং তারা করেছে কি বাংলাদেশ হয়ে তারা কিন্তু বিহার এবং তারপরে বহরমপুরে বেলডাঙ্গাতে এসে কিন্তু তারা ঘাঁটি গাড়ে। এই মোহাম্মদ সেলিম আনসারি, এই সেলিম আনসারি গত 4 বছর ধরে এখানে রয়েছেন, যেখানে ওর কাছে কিন্তু যে আধার কার্ড এবং তার কাছে যে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো সবগুলো কিন্তু বিহারের, এবং সেটা দেখিয়েই কিন্তু এখানে সেই স্থানীয় যে মকরামপুর, যে মাড্ডা গ্রাম পঞ্চায়েত বেলডাঙ্গা থানার অধীনে মকরামপুর যে একটা মসজিদ রয়েছে, মসজিদে ইমামতি করে। শুধু তাই নয়, এখানে সুভাষিস এখান থেকে গুরুত্বপূর্ণ খবর, এখান থেকে গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করছি এই পয়েন্টটা, যে রোহিঙ্গা বাংলাদেশ হয়ে সেখানে কিছুদিন থাকার পর বিহারে থাকলো, বিহার থেকে বাংলায় চলে এলো এবং বারবার স্থান পরিবর্তন করলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 4 বছরের মধ্যেই সে মসজিদের ইমাম, সে একটি মাদ্রাসার ধর্মীয় শিক্ষাগুরু। এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটার পেছনে মদত কার বলে মনে হচ্ছে? আসবো। সুভাষিস সাইদ আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদের ওই বেলডাঙ্গা থেকে রয়েছেন, কিন্তু এই সেলিম আনসারি নাকি তার অন্য আসল কোনো নাম? তার মা কি বলছেন দেখুন। ছেলেকে বিএসএফ করেছে আপনি জানেন? না জানো, বাংলাদেশ যে ছিল সেই সময় ধরেছে। বাংলাদেশের রামপুরের গ্রামে, বাংলাদেশে আপনাদের কোথায় বাড়ি? হ্যাঁ, তো বাংলাদেশে কক্সবাজার, না, মায়ানমার, বিহার, যে আমার কাছ দে মৌলানা তানভীর রহমতুল্লাহ বাবা জানো, আমার আব্বা জানো সাগির উজুর। তো আপনার যে বিহারে বাড়ি, তাহলে এই যে আপনাদের ডকুমেন্টস গুলো সব এখানকার কেন? বিহার মানে শ্বশুর বাড়ি আসেনি। আমার শ্বশুর বাড়ি বেশি ভয় মরি গিয়ে, বহুত দেরি মরি গিয়ে, 5 পয়সা একটা পয়সা না। এবেলা আমার স্বামী সৌদি আরবে মারা গিয়ে 5। এখানেই তো প্রশ্ন, বিহারে থাকতো, বিহারের বাসিন্দা, আদতে নয় বাংলাদেশ থেকে রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, বিহার হয়ে বাংলা ঢুকে গেল এবং 4 বছরের মধ্যে মসজিদের ইমাম হয়ে গেল এই সেলিম আনসারি, এবং একই সঙ্গে ধর্মীয় শিক্ষাগুরু, মাদ্রাসার শিক্ষা দিচ্ছে মাদ্রাসায়। কিভাবে হলো? ওই মসজিদ কমিটির সদস্যরা তারা কি বলছেন? একই সঙ্গে এই সেলিম আনসারি বাড়িতে ভাড়া থাকতেন। এই ভাড়া নিয়ে বহু প্রশ্ন শহর, জেলায়, গ্রামে, বিভিন্ন প্রান্তে উঠছে। তার কারণ বহু ক্ষেত্রে জঙ্গি যোগ থেকে শুরু করে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বিনা কোনো রকম যাচাইয়ে ভুয়ো নথি দিয়ে ভাড়া থাকে আর নাশকতা চালায়। ওই ভাড়াটিয়া সেলিম আনসারির বাড়ির মালিক, যিনি ভাড়া দিতেন, তার বক্তব্য, আর ওই মসজিদ কমিটির সদস্যর বক্তব্য শুনুন পরপর। ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কি নাম বলেছিল, কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছে। বিহার বলেছিল, তাহলে বাংলাদেশ যেতে গেল? উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিনের মতন আমি আসবো। কবে বলেছিল এই কথাটা? এটা আপনার বলেছিল গত সোমবার কিংবা মঙ্গলবার, আমার একটা আইডিয়া আছে না, এরকম হয়। 6-7 মাস থেকে হবে এখানে থাকতো। কি বলে বাড়ি যাওয়া? এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্ট দেখেছিলেন? জেরক্স দিচ্ছে। কোথায় বাড়ি ছিল? একজন অ্যাড্রেস তো যেটা আধার কার্ড আছে। বিহারে, তাই তো? বিহারে। বিহারে। এই যে কোনোদিন সন্দেহ হয়নি ওনার মায়ের ভাষার দিক থেকে দেখে? সন্দেহ বলতে তো ডকুমেন্টস দিয়েছে, বিহারের ডকুমেন্টস দিই। কিন্তু ওর মায়ের ভাষা তো হিন্দিও না। মায়ের সাথে আমরা হিন্দিতে কথা বলি। এক ছেলে আছে। ছেলে কি বাকি ভাষায় কথা বলে? বাংলা। বাংলা কি একদম স্পষ্ট বাংলা বলে না কোনো মানে টান ছিল? পুরো কষ্ট হালকা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষাগুরু, আর কুচবিহারের মেখলিগঞ্জ থেকে গ্রেফতার বিএসএফের হাতে। আমাদের দুই প্রতিনিধি
সুভাষিস সহিত সরাসরি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আর কুচবিহারের মেকলিগঞ্জ, যেখান থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে ধৃত এই সেলিম আনসারি, সেখান থেকে শশীকেশ রয়েছেন। আমি শশীকেশের কাছে প্রথমে যাই। শশীকেশ, স্বাভাবিকভাবেই 24 ঘন্টা কড়া নজরদারি এবং এই ভারত পাক বা বাংলা, এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, সীমান্তে নজরদারি আরও করা হয়েছে, কিন্তু এই সারা দিন লাগাতার বহু আসা যাওয়ার মাঝে এই সেলিম আনসারির কোন কোন গতিবিধিতে সন্দেহ হয় বিএসএফ কর্তাদের, তার কাছে কি কি তথ্য যা সন্দেহজনক বলে মনে হয় বিএসএফ কর্তাদের, এবং তারপর তাকে গ্রেফতারির পর জিজ্ঞাসাবাদ পর্ব কি শুরু হয়েছে, কি কি খবর সর্বশেষ? প্রথমে কিন্তু সে যখন ওই সীমান্ত ঘোরাফেরা করছিল তখনই কিন্তু প্রথমে কিন্তু বিএসএফের যে সীমান্তে যে ক্যাম্প রয়েছে, অর্জুন ক্যাম্প, সেখানে যে যারা মোতায়েন ছিল বিএসএফ যে কর্মীরা, তাদের কিন্তু একটা সন্দেহ জাগে। এরপরেই কিন্তু তারা যখন তাকে আটক করে তারপরেই কিন্তু জানতে পারে যে সে বাংলাদেশে যাবার একটা চেষ্টা তার ছিল, তবে তার আগেই বিএসএফ তাকে ধরে ফেলে। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু উঠে আসে। তবে তোমাকে একটা বিষয় বলবো যে এই যে প্রশ্নটা উঠে আসছে, আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ তিনি যেটা বলছেন যে তিনি বিহার থেকে বাংলায় মুর্শিদাবাদে এসেছে, সেখানে ভাড়া থাকতো। তবে প্রশ্ন হলো যে যদি সে বিহার থেকে মুর্শিদাবাদে এসে থাকে তাহলে সে বাংলাদেশে আবার যাচ্ছিল কেন? তার পাশাপাশি রোহিঙ্গার প্রশ্ন আসছে। তাহলে এই যে সীমান্ত থেকে পেরিয়ে যদি সে বিহারে ঢুকলো, বিহার থেকে বাংলা এলো, তারপরে সে যে নথিগুলো, যে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত তৈরি করলো। এরপর সে একটা মসজিদে ইমামের কাজ করছিল, পাশাপাশি টেলারিংয়ের কাজ করছিল মুর্শিদাবাদে। এই যে 4 বছর ধরে সে যখন এখানে রয়েছে, তখন এই যে তাকে কেউ সন্দেহ হলো না, বা তার এই 4 বছরে তার অ্যাক্টিভিটি কী ছিল ভারতে মুর্শিদাবাদ জেলায়, সেই সমস্ত প্রশ্ন কিন্তু জাগছে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে বিএসএফের পক্ষ থেকে, জানার একটা চেষ্টা চলছে। তার কারণ বর্তমান যে পরিস্থিতি রয়েছে সীমান্ত, একেবারে এরপর কি উঠে আসে আরও এই সেলিম আনসারির ধৃত হওয়ার পর, গ্রেফতারির পর আসে, নজর তো থাকবেই। কিন্তু সঙ্গে থাকো শশীকেশ, সুভাষিস সহিতকেও সঙ্গে রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম বাবু, একেবারে ঠিক গত 10 মাস সময় ধরে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি থেকে এই আলোচনা বারবার হচ্ছে, লাগাতার হচ্ছে। তার কারণ সেই 2014 খাগড়াগড়ের পর বারবার হয়েছে, মাসে মাসে হয়েছে এই অনুপ্রবেশ। লাইন অফ কন্ট্রোল, সীমান্ত পার করে কে অন্য দেশে প্রবেশ করলো, আক্রমণ হানলো, ভারত পাকিস্তান ইস্যুতে এই কথা বারবার বলা হচ্ছে। কিন্তু অনুপ্রবেশের মতো এই বড় সমস্যা, যা আজও একই রকমভাবে গোটা দেশের সীমান্তের সমস্যা, সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, রাজ্যে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষাই অনুপ্রবেশ। আজ একজন গ্রেফতার হলো, সেলিম আনসারি। 4 বছর আগে মুর্শিদাবাদে এসে সে মসজিদের ইমাম, সে ধর্মীয় শিক্ষাগুরু একটি মাদ্রাসার, আর আদতে বাংলাদেশের বাসিন্দা। অরিন্দম বাবু, দেখুন, এই যে আমরা দেখেছি এই বিএসএফ দীর্ঘদিন ধরে এক সংখ্যক উচ্ছৃঙ্খল, অসভ্য, বর্বর মানুষ কিভাবে অপমান করেছে। এই বিএসএফ যখন নাকি আজকে পাকিস্তান নাকি যখন আটক করেছিল, দেখবেন তারাই আবার আজকে কুমিরের মতো জল ফেলছে। আপনি বলুন, আপনারা আজকে বলছেন এই আনসারি কথা, দীর্ঘদিন ধরে কাগড়াগড়ের কথাটা আপনি বললেন, কিন্তু দেখুন সেই সময় 2012-14 থেকে ক্রমাগত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে দীর্ঘদিন ধরে যে আমরা যে কথাটা বলে আসছি, আপনারা কথা বলে আসছেন, সাধারণ মানুষে অনেকে কথা বলে আসছে, যে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার যে একটা ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্ত আজকে শুরু হয়েছে কবে থেকে। এসটিএফ কিছু কাজ করছে, নিশ্চয়ই ইট ইজ প্রেজওয়ার্দি, প্রশংসনীয়, কিন্তু কোথায় মনে হচ্ছে না যে অনেক দেরি হয়ে গেছে? কোথায় মনে হচ্ছে না আমরা পাকিস্তান বাংলাদেশ বলছি, তার থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে গিয়ে যে ভারতে থেকে, আমার দেশে থেকে, আমাদের দেশের যাবতীয় সুখ সমৃদ্ধ সবকিছু নিয়ে আজকে সেই পাকিস্তানকে সাপোর্ট করছে। আপনি আজকে আমাকে বলুন, সোজা কথা বলছি ভাই, যে আমাদের এখানে স্পষ্ট প্রমাণিত, এই মুর্শিদাবাদে দেখুন, মুর্শিদাবাদের জনৈক হুমায়ুন কবির, এদের বিরুদ্ধে আজকে আমার সরকার বা গভর্নমেন্ট কি ব্যবস্থা নিয়েছে আপনি আমাকে বলুন। ঘৃণা ভাষণ, যেভাবে নাকি অসভ্য বর্বরের মতো কথাবার্তা বলছে, সারা ভারত যেখানে আজকে জাগ্রত হয়ে উঠেছে, সাধারণ মানুষ যেভাবে আজকে জাতীয়তা বোধ যাদের মধ্যে জাগ্রত হয়ে আছে, এরা আজকে কিভাবে আজকে দেখুন কিভাবে কথাগুলো বলছে এবং কিভাবে আজকে সাপোর্ট করছে। কারণ তা না তো আপনি বলতে যাচ্ছেন যে ওখানে আজকে থাকছে, মাদ্রাসা করছে। আজকে দেখুন মাদ্রাসা একটা দেখলাম কি সুন্দর তারা আজকে কাজ করছে, কিন্তু এই ধরনের যারা আজকে, এবং আর সেখানে
আবার আরেক মন্ত্রী দেখুন, মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনাদের মনে নেই যে প্যালেস্টাইনে চলে সমস্ত করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছে, অস্বীকার করব না, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে অরিন্দমবাবু, এখান থেকেই তো বড় প্রশ্ন যে সীমান্তে করা নজরদারি, এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সীমান্তে লাগাতার ভারতীয় বায়ুসেনা, স্থলবাহিনী, নৌবাহিনীর টানা লাগাতার যে কোনো আক্রমণকে প্রতিহত করার চেষ্টা, কিন্তু এভাবে যদি দেশের বিভিন্ন রাজ্যে, বাংলার বুকে বিভিন্ন স্নিপার সেলের সদস্য, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিন, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ থাকে এমন সদস্য, তারা যেমন বিভিন্ন জায়গায় আস্তানা গাড়ে, আর এই সেলিম আনসারির মতো ব্যক্তি 4 বছর এ বাংলায় মুর্শিদাবাদে এসে ইমাম হয়েছে, ধর্মীয় শিক্ষাগুরু হয়েছে, কিন্তু তার খোঁজ পাওয়া গেল 4 বছর পর বিএসএফ এর হাতে ধরা পড়লো কুচবিহারের মেখলিগঞ্জে। এই পরিস্থিতির দিকে নজর থাকবে, আরও কত সেলিম এরাম বাংলার বুকে রয়েছে বিভিন্ন প্রান্তে, প্রশ্ন তো থাকছেই, জোরালো হচ্ছে। অনেক ধন্যবাদ অরিন্দম আচার্যকে। আমি একবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় চলে যাই, তার কারণ আমাদের সঙ্গে সুভাষিস সৈয়দ রয়েছেন। সুভাষিস, এখনো পর্যন্ত বেলডাঙ্গায় যে নির্দিষ্ট এলাকায় বাড়িতে ভাড়া থাকতেন, যে মসজিদের ইমাম ছিলেন, যে মাদ্রাসায় পড়ুয়ারা পড়তো, তার কাছে শিক্ষাগুরু ছিল ধর্মীয়, সেখানকার এলাকার বক্তব্য কি? তারা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল এই সেলিম আনসারি আদতে বাংলাদেশ থেকে বিহার হয়ে এই বাংলায় এসেছে? শুভাশিস, আমি তোই যেটা বলি সেটা হচ্ছে, তোমার মনে আছে খাগড়াগড় কাণ্ডের যিনি অন্যতম যিনি অভিযুক্ত ছিলেন, দোষী ছিলেন, তিনি কিন্তু বেলডাঙ্গাতেই কিন্তু তিনি ওই কাপড় দর্জির আড়ালে কিন্তু তিনি জঙ্গি নাশকতামূলক কাজ করতেন। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা, যে গত কয়েক মাসের মধ্যে আমরা যেটা দেখেছি, হরিহরপাড়া এবং নওদা থেকে 4 জন জঙ্গি সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বাংলা আনসারুল টিমের সদস্য। এবং একই সঙ্গে তোমায় বলি, এটা অসম এসটিএফ যদি না ধরতো তাহলে এটা কিন্তু জানতেই পারতো না জেলার রাজ্যের পুলিশ এবং জেলার পুলিশ বা গোয়েন্দা দপ্তর যে এখানে তারা জঙ্গি সন্দেহে তারা এখানে রয়েছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট যেটা তোমায় বলি, সেটা হচ্ছে এই যে যাকে গ্রেপ্তার করেছে বিএসএফ, যারা যে অবৈধভাবে পাচার বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা করছিল, এই সেলিম আনসারির মা কিন্তু, তুমি ওর কথা বললে, ভাষা শুনলে বুঝতে পারবে রোহিঙ্গাদের ভাষা, এবং এর মা কিন্তু গোটা বিষয়টাই কিন্তু অন্ধকারে রয়েছে। ওর মা শুধু বারবার বলছে বাংলাদেশে আমাদের কোনো বাড়ি নেই, এবং এটা খুব সত্যি কথা, বাংলাদেশে ওদের কোনো বাড়ি নেই, কারণ হচ্ছে রোহিঙ্গা তারা এসে ক্যাম্প করে। সেখান থেকে অতীতে এমন উদাহরণ বহু আছে, বাবা মা পরিবার তারা জানেনই না যে তার বাড়ির ছেলে সন্তান সে কোনো জঙ্গি গোষ্ঠী, কোনো রকম এই স্নিপার সেলের সদস্য হয়েছে, সে নাশকতার কাজ চালাচ্ছে, মেধাবী পড়ুয়াও তার সঙ্গে যুক্ত, এমন অতীতের উদাহরণ বহু রয়েছে। যাই হোক, এই পরিস্থিতি কোন দিকে গায়ে, আর কি কি তথ্য আসে, নজর থাকবে। ধন্যবাদ শুভাশিস সৈয়দ, এবং একই সঙ্গে কোচবিহার থেকে ছিলেন, মেখলিগঞ্জ থেকে শশীকেশ রায়, দুজনকে ধন্যবাদ জানাবো। কিন্তু আমরা নজর রাখবো, একদিকে লাইন অফ কন্ট্রোল পার করে জঙ্গি ঘাঁটি নিকেশ করা হচ্ছে জঙ্গিদের, কিন্তু একই সঙ্গে নিকেশ করতে হবে অনুপ্রবেশ। 4টে 24 এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য সর্বক্ষণ আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।